রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের কমান্ড সেন্টারে হামলা ইরানে হামলা থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে বিল পাস। হিজবুল্লাহ ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত 10 জন আহত। লেবানন সরকারকে জিম্মি করে ইসরায়েলের যুদ্ধবিরতি মানবে না হিজবুল্লাহ। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইরানের। ওমান সাগরে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের নৌবাহিনী একটি মার্কিন ডেস্ট্রয়ারে স্থাপিত কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, ওই মার্কিন যুদ্ধ জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কথিত লঙ্ঘন এবং ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার পরপরই এই অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে বলা হয়, হামলার উৎস শনাক্ত করার পর ইরানি নৌবাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং মার্কিন ডেস্ট্রয়ারে থাকা কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের দাবি, যুদ্ধ জাহাজটি ওমান সাগরে তাদের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তেহরান আরও জানিয়েছে যে তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক গতিবিধির উপর নিবিড় নজর রাখছে এবং ভবিষ্যতে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের ডেস্ট্রয়ার দেনার 104 নাবিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। এর একদিন আগে IRGC MSC সারিস্কা নামের আরেকটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানায়, যা তারা ওমান সাগরে ইরানি জাহাজ লিয়ান স্টারে হামলার প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন। সাম্প্রতিক এসব ঘটনার ফলে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত 21 মে ইরান হরমুজ প্রণালীতে একটি বিশেষ সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এরপর থেকে তেহরান জানিয়ে আসছে যে প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজ, নৌযান ও তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং IRGC নৌবাহিনীর অনুমোদন নিতে হবে। ইরানের ঘোষিত নিয়ন্ত্রণ অঞ্চলটি দেশটির উপকূল ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের মধ্যবর্তী কৌশলগত জলপথের পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে বিবেচিত। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক কয়েক রাত ধরে পরিচালিত হিজবুল্লাহ ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে রাতের অভিযানের সময় হিজবুল্লাহর একমুখী আক্রমণাত্মক ড্রোনের আঘাতে 2 সেনা নিহত হন। একই ধরনের আরও কয়েকটি রাতের হামলায় আহত হয় অন্তত 10 জন সেনা। এসব ঘটনার পর হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলি সামরিক মহলে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ এখন এমন একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে যা রাতের অন্ধকার ও স্বল্প দৃশ্যমানতার মধ্যেও কার্যকরভাবে অভিযান চালাতে সক্ষম। এদিকে লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সের সামরিক মিডিয়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পরিচালিত কয়েকটি অভিযানের ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, 2 জুন 2026 তারিখে জাউতার আল শারকিয়ার দক্ষিণ উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে আবাবিল ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এছাড়া ইয়াহমার আল শাকিফ এলাকার কাছে একটি ইসরায়েলি নামের সাজোয়া যানেও একই ধরনের ড্রোন হামলার দৃশ্য প্রকাশ করা হয়। হিজবুল্লাহ আরও একটি নজরদারি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রাতের বেলায় বোফোর্ট ক্যাসেল এলাকার উপর ড্রোন উড্ডয়নের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওর সঙ্গে দেয়া বার্তায় বলা হয়, আমরা এসেছিলাম কিন্তু তোমাদের খুঁজে পাইনি। বিশ্লেষকদের মতে এসব ঘটনায় লেবানন সীমান্তে হিজবুল্লাহ ড্রোন যুদ্ধের কার্যকারিতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদপত্র মারিফ জানিয়েছে, লেবাননে মোতায়েন রিজার্ভ সেনাদের মধ্যে ড্রোন হামলা মোকাবেলা করতে না পারার কারণে হতাশা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোন হুমকি মোকাবেলায় এখনও কার্যকর প্রযুক্তিগত ও কৌশলগত সমাধান খুঁজে পাওয়া যায়নি, যা উত্তর সীমান্তে যুদ্ধরত সেনাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং তাদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2 ও 3 জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত চতুর্থ উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েলের যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধবিরতি এবং বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হয়। আলোচনার ফল হিসেবে ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে তা নির্ভর করবে দক্ষিণ লেবাননের প্রতিরোধ আন্দোলনের সব ধরনের সামরিক তৎপরতা
বন্ধ করা এবং লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে তাদের সম্পূর্ণ প্রত্যাহারের উপর। এছাড়া তথাকথিত পাইলট জোন গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে শুধুমাত্র লেবাননের সেনাবাহিনী নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে এবং কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ভবিষ্যতে একটি সম্ভাব্য বিস্তৃত শান্তি ও নিরাপত্তা চুক্তির ভিত্তি হিসেবে তুলে ধরেছে। তবে এই ঘোষণা আসার সময়ও ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যা পূর্ববর্তী যুদ্ধবিরতি সমঝোতার স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, তিনি প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে পারেন, কিন্তু ইসরায়েলকে তাদের স্থল, নৌ ও আকাশ পথের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করবে কে, সেই প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, তথাকথিত যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইসরায়েল অভূতপূর্ব মাত্রায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, অথচ এর পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না। বেরি আরও বলেন, ইসরায়েলি হামলার মধ্যেই আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কি এবং নিহত বেসামরিক নাগরিক ও উদ্ধারকর্মীদের পরিবারকে কি জবাব দেওয়া হবে সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঘোষণাপত্রের কোথাও নেই ইসরায়েলের সেনাদের ফিরে যেতে হবে বা লেবাননের আকাশ সীমা ভায়োলেট করা যাবে না, বরং বলা আছে দক্ষিণ লিতানি নদী থেকে হিজবুল্লাহ অপারেটিভদের সরে যেতে হবে। হিজবুল্লাহকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করার কথা বলা আছে, অর্থাৎ হিজবুল্লাহ সম্ভবত এই অস্ত্রবিরতি মানবে না। এটা দিয়ে কার্যকর কোনো সমাধান হবে না। লেবানন সরকারকে জিম্মি করে ইসরায়েল এটা আদায় করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। লক্ষ্য হল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা। স্থানীয় সময় গতকাল বুধবার 215-208 ভোটে বিল পাশ হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 সদস্য বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা, অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতা বলে যাতে মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দিতে না পারেন, কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। সিনেট রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ, তবে সিনেটে অনুমোদন পেলেও এই উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে সেটা মনে করছেন না অনেক বিশ্লেষকই। এই পদক্ষেপে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, তখন সেটা বাতিল করার জন্য পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন দরকার হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইরানে সামরিক স্থাপনায় হামলার জবাবে বুধবার ইরান কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ার বেস সহ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে আলী আল সালেম ঘাঁটির একটি ড্রোন ও বিমান সংরক্ষণাগার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরান দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছিল এবং সেই হামলার উৎসকেই লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে স্বীকার করেছে যে দেশটির আকাশ সীমা ও সামরিক স্থাপনাগুলো ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণের মুখে পড়ে। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে পশ্চিম এশিয়ায় অবস্থিত তাদের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট বিশ্লেষণ ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পাল্টা হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 8টি দেশে অবস্থিত 20টিরও বেশি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হ্যাঙ্গার, জ্বালানি ডিপো, রাডার ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা অবকাঠামো এবং যোগাযোগ কেন্দ্র রয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াশিংটন পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করছে না। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের হামলাগুলো পূর্বে ধারণার চেয়ে অনেক বেশি নির্ভুল ও কার্যকর ছিল। তবে যুক্তরাষ্ট্র এখনো দাবি করে আসছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা প্রমাণ করেছে যে পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর এবং যে কোনো সময় বৃহত্তর সংঘর্ষে রূপ নিতে পারে।
কয়েক মাস ধরে চলা যুদ্ধ, কূটনৈতিক অচলাবস্থা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সর্বশেষ এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। সোমবার যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই স্বীকার করেছে যে তারা একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা এই সপ্তাহে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং 2টি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য হলো এসব লক্ষ্যবস্তু আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করছিল এবং ইরানের পক্ষ থেকে আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে যে ইরান আন্তর্জাতিক আকাশ সীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা মার্কিন হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বলেছে, দক্ষিণ ইরানে পরিচালিত মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। যদিও তারা লক্ষ্যবস্তু বিমান ঘাঁটির নাম প্রকাশ করেনি, তবে কুয়েত জানিয়েছে যে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। কুয়েতের সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রোববার রাতে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, তবে এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এই সংঘাতের পটভূমি আরও গভীর। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। এই যুদ্ধের ফলে প্রধানত ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় সৃষ্টি করেনি, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে সেখানে অস্থিরতা দেখা দিলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও 3% বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা শঙ্কা করছেন যে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অকার্যকর হয়ে যেতে পারে। সেই সঙ্গে ইসরায়েলের লেবাননে সামরিক তৎপরতা বৃদ্ধির নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সব ফ্রন্টেই যুদ্ধবিরতি লঙ্ঘন। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী থাকবে এবং এর পরিণতির দায়ও তাদেরকেই বহন করতে হবে। ইরানের অবস্থান হলো লেবানন, গাজা, সিরিয়া এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সামরিক পদক্ষেপকে আলাদা করে দেখা সম্ভব নয়, বরং এগুলো একটি বৃহত্তর কৌশলের অংশ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আশাবাদী যে ইরান শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরান সত্যি একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সমাধান হবে। তিনি তার সমালোচকদের আক্রমণ করেছেন এবং বলেছেন, যারা আলোচনার সম্ভাবনা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তারা অযথা আতঙ্ক সৃষ্টি করছেন। ট্রাম্পের বক্তব্যে আত্মবিশ্বাসের সুর থাকলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেছেন। তার অভিযোগ, ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং একের পর এক নতুন দাবি উত্থাপন করছে। তার মতে, আলোচনার পরিবেশ শুরু থেকেই সন্দেহ ও অবিশ্বাসে পূর্ণ ছিল এবং যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, যখন একটি পক্ষ ক্রমাগত নতুন শর্ত আরোপ করে তখন আলোচনা দীর্ঘায়িত হওয়াই স্বাভাবিক।
বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হলো পারমাণবিক ইস্যু। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে যে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের বক্তব্য হলো তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে বিরোধ শুধু পারমাণবিক প্রশ্নে সীমাবদ্ধ নয়। ইরান দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তেহরান চাইছে বিদেশি ব্যাংকে আটকে থাকা কয়েক দশক বিলিয়ন ডলারের তেল আয় মুক্ত করে দেয়া হোক। একই সঙ্গে তারা তাদের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেয়ার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের মতে এসব নিষেধাজ্ঞা ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয়, কিন্তু ইরান মনে করে এসব ব্যবস্থা তাদের অর্থনীতিকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাকিস্তান এই সংঘাতের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা হচ্ছে। তবে সাম্প্রতিক হামলাগুলো দেখিয়ে দিয়েছে যে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে, কারণ উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো পক্ষই আপোষ করতে খুব বেশি আগ্রহী নয়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে গত 24 ঘন্টায় 4টি তেলবাহী ট্যাঙ্কার সহ মোট 15টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে। এসব জাহাজকে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা সহায়তা দিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই তথ্য আংশিক স্বস্তি দিচ্ছে, তবু আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন শিপিং প্রতিষ্ঠানের নির্বাহীরা বলেছেন, শুধুমাত্র যুদ্ধবিরতি যথেষ্ট নয়, জাহাজ চলাচলের জন্য সুস্পষ্ট ও স্থায়ী নিরাপত্তা কাঠামো প্রয়োজন। তাদের মতে ব্যবসা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে এমন নিশ্চয়তা দিতে হবে যাতে জাহাজ মালিকরা হামলার শঙ্কা ছাড়াই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় আলোচনার দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে সামরিক হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও বাস্তবে তা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা, পারমাণবিক ইস্যু, আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্ন একত্রে এমন একটি জটিল সংকট তৈরি করেছে যার দ্রুত সমাধান সহজ নয়। আগামী সপ্তাহগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর পড়বে। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রযুক্তি নির্ভর অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় কাসওয়া ইন্ডাস্ট্রিজের তৈরি AZB-81LR স্মল ডায়ামিটার বোমার উন্মোচনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 2024 সালে করাচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনারে প্রথমবারের মতো এই দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ অস্ত্র প্রদর্শন করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর জন্য তৈরি এই নতুন অস্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যুদ্ধ বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, সেখানে দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্রের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। AZB-81LR সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। এই অস্ত্রটির মূল ভিত্তি হল বহুল ব্যবহৃত MK-81 শ্রেণীর 119 কেজি ওজনের বোমা। তবে এটিকে একটি বিশেষভাবে নকশাকৃত এয়ার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে, যার সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত গ্লাইডিং সিস্টেম এবং একটি ক্ষুদ্র টার্বোজেট ইঞ্জিন। সাধারণ বোমা যেখানে মাধ্যাকর্ষণের উপর নির্ভর করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়, সেখানে AZB-81LR নিজস্ব প্রপালশন ব্যবস্থার মাধ্যমে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর ফলে অস্ত্রটির কার্যকর পাল্লা প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে জানানো হয়েছে। এই সক্ষমতা পাকিস্তান বিমান বাহিনীকে সীমান্তের নিকটবর্তী কিংবা শত্রু ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করার সুযোগ দেবে, অথচ হামলাকারী বিমানকে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি যেতে হবে না।
AZB-81LR এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর লো অবজারভেবল বা কম দৃশ্যমান নকশা। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত রাডার, ইনফ্রারেড সেন্সর এবং অন্যান্য ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তির মাধ্যমে আগত হুমকি শনাক্ত করে, কিন্তু এই নতুন অস্ত্রটির গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারে এর প্রতিফলন কম হয় এবং এটি তুলনামূলকভাবে গোপনীয়ভাবে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে পারে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা দ্বারা এটি শনাক্ত ও ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উন্নত সারফেস টু এয়ার মিসাইলের ব্যবস্থা এবং দূরপাল্লার রাডার নেটওয়ার্কের বিরুদ্ধে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্ভুল আঘাত হানার জন্য AZB-81LR এ একাধিক গাইডেন্স প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এতে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং ইমেজিং ইনফ্রারেড হোমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইএনএস ব্যবস্থার মাধ্যমে অস্ত্রটি নিজের গতিপথ নির্ণয় করতে পারে, GNSS স্যাটেলাইট ভিত্তিক অবস্থান নির্ধারণে সহায়তা করে এবং ইমেজিং ইনফ্রারেড সেন্সর শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। যুদ্ধক্ষেত্রে যখন শত্রুপক্ষ ইলেকট্রনিক জ্যামিং বা স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত করার চেষ্টা করে, তখন এই বহুস্তরীয় নির্দেশনা ব্যবস্থা অস্ত্রটির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। সূক্ষ্ম ডায়ামিটার বা ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট নকশার কারণে AZB-81LR এর আরেকটি সুবিধা হলো এর সীমিত পার্শ্ব প্রতিক্রিয়া। বড় আকারের বোমা প্রায়শই বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, যার ফলে বেসামরিক অবকাঠামো এবং নিরীহ মানুষের ক্ষতির সংখ্যা বেড়ে যায়। কিন্তু AZB-81LR নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কেন্দ্রীভূত আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। ফলে এটি রাডার স্টেশন, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, যোগাযোগ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা সাঁজোয়া যানবাহনের মতো উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, যেখানে নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতের সূত্রগুলো জানিয়েছে যে অস্ত্রটি বর্তমানে কঠোর পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করছে। বিভিন্ন পরিবেশ ও অপারেশনাল পরিস্থিতিতে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে এর গাইডেন্স সিস্টেম, টার্বোজেট ইঞ্জিন, স্টেল বৈশিষ্ট্য এবং সামগ্রিক যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে যে সফল পরীক্ষার পর এটি পাকিস্তান বিমান বাহিনীর আনুষ্ঠানিক মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে অপারেশনাল সেবায় যুক্ত হতে পারে। এই উন্নয়নের পেছনে একটি বৃহত্তর কৌশলগত বাস্তবতা কাজ করছে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। দীর্ঘপাল্লার রাডার, নেটওয়ার্ক কেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যুদ্ধ বিমান পরিচালনাকে ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। ফলে উন্নত বিমান থাকলেই যথেষ্ট নয়, প্রয়োজন এমন এক অস্ত্র যা নিরাপদ দূরত্বে থেকে আঘাত হানতে সক্ষম। এই প্রেক্ষাপটে স্ট্যান্ড অফ অস্ত্রের গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে। AZB-81LR সেই চাহিদা পূরণের লক্ষ্যে পাকিস্তানের নিজস্ব প্রচেষ্টার একটি প্রতিফলন। পাকিস্তান গত কয়েক বছরে দেশীয়ভাবে বিভিন্ন ধরনের গ্লাইড বোমা, প্রিসিশন গাইডেড মিউনিশন এবং স্ট্যান্ড অফ অস্ত্র তৈরি করেছে। তাকবীর সিরিজের অস্ত্রগুলো পূর্ববর্তী বিভিন্ন অভিযানে কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। তবে AZB-81LR সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আরও উন্নত প্রযুক্তির সংযোজন করেছে। বিশেষ করে টার্বোজেট প্রপালশন যুক্ত হওয়ার ফলে এর পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি কেবল একটি গ্লাইড বোমা নয়, বরং একটি শক্তিচালিত দীর্ঘপাল্লার নির্ভুল আক্রমণ ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর সাম্প্রতিক কৌশলগত চিন্তাভাবনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যুদ্ধ বিমান কেন্দ্রিক সক্ষমতার উপর বেশি গুরুত্ব দেয়া হলেও এখন মিউনিশন বা অস্ত্র কেন্দ্রিক সক্ষমতার উপর জোর দেয়া হচ্ছে। অর্থাৎ একই প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি আরও উন্নত ও দীর্ঘপাল্লার সমরাস্ত্র ব্যবহার করা যায়, তাহলে সামগ্রিক যুদ্ধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। AZB-81LR সেই ধারণারই বাস্তব প্রতিফলন। এটি পুরনো কিংবা নতুন উভয় ধরনের যুদ্ধ বিমান থেকেই ব্যবহার করা সম্ভব হলে বিমান বাহিনীর সামগ্রিক আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। খবর অনুযায়ী এই অস্ত্রকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং সম্ভাব্যভাবে মানববিহীন যুদ্ধ বিমান বা UCAV এর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একই অস্ত্র বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা যাবে, যা অপারেশনাল নমনীয়তা বৃদ্ধি করবে। মানববিহীন প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা গেলে উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনে পাইলটের জীবন ঝুঁকির মুখে না ফেলেও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে। AZ-81LR বিশেষভাবে SCAD বা
সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স এবং ডিইএডি বা ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স ধরনের মিশনের জন্য উপযোগী বলে বিবেচিত হচ্ছে। এসিএডি অভিযানের লক্ষ্য হল শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সাময়িকভাবে অকার্যকর করা, যাতে অন্যান্য বিমান নিরাপদে অভিযান পরিচালনা করতে পারে। অন্যদিকে ডিইএডি মিশনের উদ্দেশ্য হল শত্রুর বিমান প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা। AZ-81LR এর দীর্ঘ পাল্লা, উচ্চ নির্ভুলতা এবং কম দৃশ্যমান বৈশিষ্ট্য এই ধরনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারিগুলো একটি দেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এসব ব্যবস্থা অকার্যকর করা গেলে আকাশ যুদ্ধে উল্লেখযোগ্য সুবিধা অর্জন করা সম্ভব হয়। AZ-81LR এর মতো অস্ত্র এই ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক সৃষ্টি করে পরবর্তী আক্রমণকে আরও কার্যকর করা সম্ভব হতে পারে। সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রেও এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার হয়েছে। দুর্গম পার্বত্য এলাকা বা সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার কিংবা কমান্ড সেন্টারের বিরুদ্ধে নিরাপদ দূরত্ব থেকে নির্ভুল আঘাত হানা সম্ভব হতে পারে। এর ফলে অভিযানে অংশগ্রহণকারী বিমান ও ক্রুদের ঝুঁকি কমবে এবং একই সঙ্গে পার্শ্ববর্তী বেসামরিক এলাকার ক্ষয়ক্ষতিও সীমিত রাখা যাবে। সব মিলিয়ে AZ-81LR স্মল ডায়ামিটার বোমা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং দেশটির দীর্ঘমেয়াদী আত্মনির্ভর প্রতিরক্ষা কৌশলের প্রতীক। উন্নত গাইডেন্স ব্যবস্থা, টার্বোজেট প্রপালশন, স্ট্যান্ড অফ রেঞ্জ এবং লো অবজারভেবল নকশার সমন্বয় তৈরি এই অস্ত্র পাকিস্তান বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতাকে নতুন মাত্রা দিতে পারে। যদিও এর পূর্ণ কার্যকারিতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে পারফরমেন্স সম্পর্কে নিশ্চিত মূল্যায়নের জন্য আরও পরীক্ষা ও অপারেশনাল অভিজ্ঞতার প্রয়োজন হবে, তবুও বর্তমান তথ্য অনুযায়ী AZ-81LR পাকিস্তানের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবেই বিবেচিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।